আপনারা কি জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম উপন্যাসটি পড়েছেন? যদি না পড়ে থাকেন তাহলে পড়ে নেবেন। এই উপন্যাসটা পড়লেই আমি আজকে যে বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো সেটি একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। জোসেফ স্ট্যালিন এবং ট্রটস্কির নেতৃত্বে রাশিয়াতে যে সমাজ বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লব সংগঠিত হবার পরে পরবর্তীতে বিপ্লবীদের কার্যক্রম দেখে, অর্থাৎ সমাজতন্ত্রীদের, কমিউনিস্টদের কার্যক্রম দেখে জর্জ অরওয়েল এতটা বিরক্ত হয়েছিলেন, এতটা বিতৃষ্ণ হয়েছিলেন যে তিনি এই উপন্যাসটি 1945 সালে লিখতে বাধ্য হলেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই উপন্যাসে স্টালিনকে শূকরের সাথে তুলনা করা হয়েছে। একটি উপন্যাস পড়লেই পৃথিবীতে যারা বামপন্থী রাজনীতির সাথে জড়িত, কমিউনিস্ট আন্দোলনের সাথে জড়িত, এদের চরিত্র সম্পর্কে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আমি এই উপন্যাসটির নাম এই কারণে বললাম যে আমাদের বাংলাদেশেও যারা বামপন্থী রাজনীতির সাথে জড়িত, বিশেষ করে এদের চিন্তা চেতনাই হচ্ছে, যদি আপনার মতের সাথে মিল না হয় তাহলে তাকে নিশ্চিত হত্যা করো, যে কোনোভাবে তাকে হত্যা করতে হবে। মূলত এরা এদেশে হিন্দুত্ববাদকে গ্রহণ করতে চায়, প্রচার করতে চায়। এরা কমিউনিস্ট আন্দোলনের ছদ্মাবরণে থেকে এদের মূল টার্গেটটা হচ্ছে এদেশের আলেম উলামা, পীর মাশায়েখ যারা আছে তাদের মুন্ডুপাত করা, তাদেরকে হত্যা করা। এবং এরা কিন্তু এদের শুধু রাজনৈতিকভাবে প্রতিপক্ষই নয়, এদের উদ্দেশ্য হচ্ছে এই আলেম উলামা পীর মাশায়েখদের দুনিয়া থেকে এদেরকে নিশ্চিহ্ন করে দেয়া, এদের কোনো অস্তিত্ব যাতে বাংলাদেশের বুকে না থাকে, এরা যেন কোনোদিন ধর্মের কথা বলতে না পারে, এদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আচ্ছা, আমি এখন এদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা যদি ধর্মের প্রতি, বিশেষ করে ইসলাম ধর্ম বলতে কিন্তু অন্য কোনো ধর্মের প্রতি না, হিন্দু ধর্মের প্রতি কিন্তু তাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং তারা মূলত এটা পালনও করে। শুধুমাত্র তাদের সমস্যা হচ্ছে ইসলাম ধর্মের উপরে। ইসলাম ধর্মের উপরে কেন তাদের সমস্যা? এটা সাধারণত 90-এর দশকে ভারতের এদেশে যখন তাদের কার্যক্রম শুরু করার ইচ্ছা পোষণ করলেন, তখন কেউ তাদের প্রস্তাবে রাজি হয় নাই। তারা অনেককে টাকা দিতে চেয়েছে, কিনতে চেয়েছে, কেউ রাজি হয় নাই। এই বামপন্থী রাজনীতিবিদেরা যারা তাদের কার্যক্রম পরিচালনা করছে, তারা এটিকে গ্রহণ করলেন এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে রয়ের মিশন সাকসেসফুল করার জন্য এদেশে কার্যক্রম শুরু করলেন। সেই তারপর থেকেই তারা মূলত ইসলামকে কুপানির একটা রাজনীতি শুরু করলেন এই বামপন্থী রাজনীতির ছদ্মাবরণে থেকে। এমনকি আপনারা জেনে আশ্চর্য হবেন, ইন্ডিয়া থেকে টাকা আসে, সেই টাকায় তাদের অফিস চলে। তাদের চরিত্রের ভিতরে কত দ্বিচারিতা! ইসলামকে কুপানোর কর্মসূচি এরা হাতে নিলেও এরা কিন্তু মূলত স্বার্থের কাছে আবার ইসলামকে ঠিকই আঁকড়ে ধরে রেখেছে। আচ্ছা, আপনারা আপনাদের পাশে যদি কোনো কমিউনিস্ট আন্দোলনের নেতা কর্মীরা থাকে, তাদেরকে জিজ্ঞাসা করবেন তো যে তোমার বাবার যে সম্পত্তি, এই সম্পত্তির তুমি কি তোমার বোনকে সমান সমান দিয়েছো, নাকি তুমি 2 ভাগ নিয়েছো এবং বোনকে 1 ভাগ দিয়েছো? এইখানে দেখবেন ঠিকই ইসলামকে আঁকড়ে ধরে রেখেছে। এমনকি নামটা পর্যন্ত ইসলামী নামকরণ ধরে রেখেছে। ইসলাম যদি আপনাদের কাছে এত অপাংতেও হয়, তো আপনারা ওইখানে ধরে রেখেছেন কেন? উত্তরাধিকার সম্পদ বন্টনে ওইখানে আপনারা সমান সমান ভাগ করে নেন, অথচ এইখানে তো আপনারা আপনাদের বোনকে ঠিকই ওই ইসলামের ধারা অনুযায়ী আপনারা ভাগ করেছেন। শুধু তাই নয়, নামটাও তো ইসলামী নামই রেখেছেন, মুসলমানের নাম রেখেছেন, ওইটা বদলাতে পারেন না? বাংলাদেশে মব কালচারের উৎপাদক হচ্ছে এরা। এদের হাত ধরেই বাংলাদেশে মব কালচার প্রতিষ্ঠিত হয়েছে। এরা এখনো এই মব কালচারকে উস্কে দেওয়ার জন্য আদালত অবমাননা হচ্ছে এদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। 2013 সালে শাহবাগের মাধ্যমে এদের এই মব কালচারটা শুরু এবং আদালত অবমাননা শুরু। ওই সময়ে যে আদালতটি গঠিত হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত, এই বিচারটা নানা বিতর্কে ভরপুর। এখানে নিজেদের ইচ্ছা মতো আইন তৈরি করে বিচারটা করা হয়েছে। আপনারা ভাই আন্দোলন করেন, আপনারা রাজনীতি করছেন, ঠিক আছে, রাজনীতিতে কেন আপনি রাজনৈতিকভাবে একজনকে মোকাবেলা করবেন? সেই পথকে আপনি পরিহার করে ওই শুকর স্কোয়ারালের চরিত্র কেন গ্রহণ করবেন? আপনাদের চরিত্রের ভিতরে কি তাহলে ওই শুকরের চরিত্র সত্যি সত্যি জর্জ অরওয়েল পেয়েছিল? যে কোনোভাবে আপনার বিরোধী মতকে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে। জামাত ইসলামের নেতাকর্মীদেরকে যে অপরাধে ফাঁসি দেয়া হয়েছে, এই অপরাধের সাথে এরা কেউ জড়িত নয়। এটা এদেশের মানুষ, যাদের ভিতরে যাদের কিডনি মাথায় নাই, এরকম প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে যে ওই অপরাধের সাথে জামাত ইসলামের কেউ জড়িত নয়। এদেরকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য ভারতের প্রেসক্রিপশনে এদেরকে হত্যা করার জন্য এই আইন করা হয়েছিল এবং তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম দিকে কিন্তু
তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছিল, কাউকে 20 বছরের কারাদণ্ড দিচ্ছিল। এই বামপন্থী এই মব কালচারের উৎপাদকেরা, এই নেতাগুলো শাহবাগে তারা মব কালচার তৈরি করলেন, তারা আদালত অবমাননা করে তারা সেখানে ফাঁসির দাবি তুললেন এবং কোনো কথা নয়, অপরাধ থাক বা না থাক, প্রমাণ হোক বা না হোক, তাদেরকে ফাঁসি দিতে হবে। শুকর স্কৈরাল, এটা ঠিক শুকর স্কৈরালের চরিত্র, ঠিক শুকর নেপোলিয়নের চরিত্র, ঠিক শুকর সোনোবলের চরিত্র। এরপরে তো হাসিনা এই মিথ্যা মামলা এদেরকে হত্যা করে গেলেন। হত্যা করার পরে হাসিনা যখন পালিয়ে গেলেন, আবার ওই একই আদালত, কিন্তু ওই একই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাতের একজন নেতাকে দেখলেন যে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে আসলে পুরা বিচার ব্যবস্থাটাই ছিল ত্রুটিপূর্ণ। এইখানে বিচারের নামে পুরাটাই প্রহসন করা হয়েছে এবং মূলত এই নেতাগুলোকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। যার কারণে আদালত অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে সসম্মানে মুক্তি দিলেন এবং অবজারভেশন দিলেন কিছু। আগের যে বিচার ব্যবস্থা ছিল, যে আইনটি করা হয়েছিল নিজেদের প্রয়োজনে, এখানে এই 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 ত্রুটি ছিল। এরপরে মুক্তি দেবার পরে এই শুকর নেপোলিয়ান, এই শুকর সেনোবল, এরা আবার রাজপথে নেমে আসলেন যে কেন এই জামাত এই রাজাকারদেরকে মুক্তি দেয়া হলো। আবার আদালত অবমাননা, এরা আদালত অবমাননা করে কি করে পার পেয়ে যায়। এরা 13 সালে আদালত অবমাননা করেছে, শেখ হাসিনা পালিয়ে যাবার পরেও তাদের দুঃসাহস হয় কি করে, শেখ হাসিনাকে সর্বপ্রকার সহযোগিতা করে আবার এদের সাহস হয় কি করে, এরা আবার আদালত অবমাননা করে, এরা আবার মানুষকে ফাঁসির জন্য আদালতকে চাপ প্রয়োগ করার সাহস পায়। কারণ তাদের পাকিস্তলি এবং কিডনি দুটোই তাদের মাথায়, এবং তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এদেশের আলেম উলামা যারা আছে, এদেশের পীর মাশায়েক যারা আছে, এদেশের অলিয়া উলিয়া যারা আছে, এদেরকে হত্যা করা। যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে তাদের কোনো অপরাধ থাক বা না থাক, এদেরকে হত্যা করাই এদের মূল উদ্দেশ্য।